গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখা গল্প যমুনাবতী। আজকের গল্প যমুনাবতী। যমুনাবতী স্বামীর ঘর থেকে আবার তার বাপের ঘরে ফিরে এলো। যমুনার মা মতিয়া কুয়োতলায় বসে বর্তন মাজতে মাজতে ফিরে তাকালো। মেয়েকে দেখে চোখটা কুঁচকে গেল তার। বেশি জোরে বাসন ঘষতে ঘষতে স্বগতোক্তি করল, ও তো আমি বহুত আগেই জানি। মেয়ে নত মুখে পুটুলি নিয়ে ঘরে এলো। বাপ রামলাল পা ঝুলিয়ে খাটিয়ায় বসেছিল। স্নেহের সুরে বলল, আয় কুছ খাবি, ভুক লেগেছে? যমুনাবতী বলল, না। যমুনাবতীর বয়স 18-20 মতো হবে। দেখতে মিষ্টি, শ্যামলা শ্যামলা রং, বড় বড় চোখ, ভীতু ভীতু দৃষ্টি। মতিয়া তার নিজের মা নয়, মাসি। তাকে 2 বছরের রেখে যখন তার মা চতুর্থ সন্তান হতে মারা যায়, তখন এই মাসি তার মায়ের কাছে ছিল। সেই কোলে কাঁধে নিত, জামাইবাবুকে রান্না করে দিত। বাপ মা না থাকায় মাসির আর কোথাও যাবার জায়গা ছিল না। দিদি জামাইবাবুর আশ্রয়টাকেই আঁকড়ে ছিল। এর ওর দেওয়া ছেঁড়া ফ্রক পরে, ছেঁড়া জাঙিয়া সামলে, এক মাথা উকুন নিয়ে দিদির ছেলে মেয়ে দেখত, উঠোন ঝাঁট দিত, কাঁথা কাপড় কাচত, খেতে জল দিত, আর ছাগল চড়াত। দিদি মরে গেলে জামাইবাবু বলল, এবার তোকে বিহা দিব, না হলে আমার দুর্নাম হবে। সবাই বলবে আমি এখন তোর সঙ্গেই থাকি। তুই তো বেশ শেয়ানা হয়েছিস। শত্রু তোকে খুব পছন্দ করে, আমি তাকেই তোর বর ঠিক করেছি। শুনে মতিয়ার পিলে চমকে উঠল। শত্রু গয়লা? অনেক গরু আছে তার, পয়সা কড়িও আছে, বয়সও আছে। মতির বাবার বয়সই তো হবেই, ঠাকুরদা হলেও খুব বেশি বলা যায় না। মাথার সব চুল পাকা, ভয়ানক রাগী, এক চোখ কানা। শোনা যায় তার অল্প বয়সী তৃতীয় পক্ষের স্ত্রী কানা করে দিয়েছে। ইচ্ছে করে দেয়নি, রেগে গিয়ে শত্রু যখন একদিন তাকে খুব ঠ্যাঙাচ্ছিল, সেই সময়ে বউ আর সহ্য করতে না পেরে হাতের মোটা বালা দিয়ে এমন এক গুঁতো দিয়েছে যে এক গুঁতোতেই কর্মসিদ্ধি। লেগেছে কানে, রগের পাশে আর চোখে। চোখ ফুলে ঢোল। ভিতরে ভিতরে রক্তক্ষরণ হয়ে সেই রক্ত জমাট হয়েছিল অনেক দিন। পাতা লতা দিয়ে নিজের চিকিৎসা নিজেই করেছে, আবার হাসপাতালেও গেছে মাঝে মাঝে। এই করে করে দেখা গেল চোখটাও কেমন ছোট হয়ে গেছে, দৃষ্টিশক্তিও নষ্ট। আর বউ সেই যে পালিয়েছে তো পালিয়েছে, কোথায় গেছে কে জানে। শত্রুকে মতিয়া জমের মতো ভয় করে। ছাগলগুলো একদিন চলে গিয়েছিল ওর খেতিতে, খুব করে ভুট্টা গাছ চিবিয়ে এসেছে। ভাগ্যিস শত্রু বাড়ি ছিল না, কিন্তু শুনেই বাড়ি বয়ে এসে যা রে রে করে গেছে, বাপরে বাপ। ছাগল অবশ্য মতির অসাবধানেই ওর খেতে ঢুকে পড়েছিল। অপমানিত হয়ে জামাইবাবু একটা থাপ্পড় মেরেছিল বটে। দিদি কিছু বলেনি, একটু কেবল ধমকেছিল। দিদি ছিল খুব ভালো, ছোট বোনকে খেতে দিচ্ছে বলে একটুও কাট দিত না, একটুও বকত না, কথা শোনাত না। ভারী কাজগুলো নিজে করত, তাকে দিত হালকা কাজ। বাচ্চাদের নিয়ে সারাদিন পথে পথে ঘুরত, এর ওর সঙ্গে ঝগড়া করত, এর ওর তার বাগানের ফল ফুল চুরি করত।
ছাগল চড়াতেও কিছুই কষ্ট হতো না। ছেড়ে দিয়ে বেশ মজ করে ফষ্টি নষ্টি করত দেশওয়ালি ফেরিওয়ালাদের সঙ্গে। মাঝে মাঝে হাঁক ছেড়ে ছড়িদারি করে সামাল দিত। দিদি মরে গিয়ে ঠেলা বুঝছে এখন। জামাইবাবুটা 1 নম্বরের গিদ্ধর। 3টে ছেলে মেয়েকে এত ভালোবাসে যে তার রাগ হয়। মা মরেছে না যেন একটা কি হয়েছে। নিজের কাজ ফেলে দৌড়ে দৌড়ে ঘরে এসে দেখবে ঠিকমতো খেতে দিল কিনা, রান্না করল কিনা, কিছু বলল কিনা, তারা কষ্ট পেল কিনা। কাজ তো তাইতেই বাড়ে। ছেলে মেয়েগুলোও ঠিক বাপের মতোই শয়তান। কেবল নাকে কাঁদবে আর বলবে, মাসি খেতে দে, খেতে দে। কেন, মাসি কি তোদের কেনা গোলাম যে খেতে দেবে? খেতে দেবার ঝামেলা বুঝি কম? রুটি পাকাতে হয় না, ভেন্ডি ভাজতে হয় না, আবার খাওয়া হলে বাসন মাজতে হয় না। ওদিকে খাবার জল তোলো রে, ঘর ছাড় দাও রে, ভেজা বিছানায় রোদ লাগাও রে। কেবল কি 2 বছরের বাচ্চাটাই ভেজায়? 4 বছরের ছেলেটা ভেজায় না? 7 বছরের ঝগড়ুটাও কি কম বদমাস? যা ছাড়বে না এক একদিন, একেবারে বন্যা। দিদি কি করে এত সব সহ্য করত? কেন মেরে হাড় গুঁড়ো করে দিত না? মতির শরীর রি রি করে। এখন দিদি নেই, মনের সুখে পিটোতে পারত, উপায় নেই। বাপ তো কতবার আসবে খোঁজ নিতে। যাই হোক, তবু তো দিনগুলো ভালোই চলছিল। অন্যের দারোয়ানি করে আর কত আসবে? 2 বার কি 3 বার, তার বেশি নয়। মোটামুটি সে স্বাধীনই ছিল জামাইবাবুর ঘরে। হঠাৎ শত্রুর সঙ্গে বিয়ে দেবার কথা উঠতে সে সর্বনাশ বলে মাথায় হাত দিল। হায় হায়, এখন আমি কি করি বলে মরা কান্না জুড়ে দিল গলা ছেড়ে। রামলাল বলল, কেন রে, কাঁদিস কেন? কি হলো তোর? মতি ওই বয়সে যথেষ্ট ধরিবাজ। মাথা ঝাঁকড়ে বলল, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। রামলাল হাসল। ফোকলা মুখটা বেশ খুশি দেখালো। পিঠে হাত রেখে বলল, আমারে ছেড়ে যাবি না তো স্বামীর ঘর কি করে করবি রে পাগলি? মতিয়া বলল, আমি তো স্বামীর ঘরেই আছি। কি বললি? রামলাল অবাক। মতিয়া বলল, তো এই ছাওয়াল পানগুলো বাঁচবে আমাকে ছাড়া? দিদি নেই তো আমি আছি। রামলাল বলল, তুই স্বামীর ঘরেই আছি বললি কেন? কেন বললাম তুমিই বুঝে লও। রামলাল বুঝে নিয়ে শেষে বলল, তাহলে তুই আমার বউ হবি? মতি পছন্দের জামাইবাবুর দিকে কটাক্ষ হেনে বলল, জানি না, যাও। ব্যাস, আর কথা কি। শালিকে বিয়ে করে আবার ঘর পাতল রামলাল। ছেলে মেয়ের দিকে তার ভারী টান। ভাবল এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বস্তুত তাদের কথা ভেবেই বিয়েটা তাড়াতাড়ি করে ফেলেছিল। কিন্তু বিয়ের পর উদ্ভিন্ন যৌবনা স্ত্রীকে পেয়ে একেবারে সব ভুলে গেল। স্ত্রী ছিল তার অভ্যাস, একটা পুরনো কাপড়ের মতো। কোন জন্মে 10 বছর বয়সে 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল। 6 বছরের মেয়ে 12 বছরের হয়ে ঘরবসত করতে এসেছিল মনেই পড়ে না। কতদিন যে সে ঘরে রইল, কত বছর বয়সে মারা গেল, সেসবেরও কোনো ধারণা নেই। তার নিজেরও যে কত বয়স তাই কি সে জানে?
মতি একেবারে তার দিদির মতো শান্ত ভদ্র নয়। পাড়ায় ঝগড়ার জন্য তখনই তার নাম ছিল কটকটিয়া। বিয়ে হয়ে কর্ত্রী হয়ে আরও মারাত্মক হলো। এখন আর ছেঁড়া ফ্রকে যৌবন ঢাকতে হয় না। জামাইবাবুর ঘরে আশ্রিত বলে ভাবতে হয় না। দিদির 4টে শাড়ি তারই হয়ে গেছে। দেহাতি ব্লাউজও পেয়েছে 2টো, এমনি ব্লাউজও আছে 3টে। সেই শাড়ি পরে ব্লাউজ গায়ে দিয়ে ফেরার চুলে তেল চুকচুকিয়ে এক কপাল মেটে সিঁদুর লেপে পেখম মেলা ময়ূরের মতো গর্বিত ভঙ্গিতে পাড়া বেড়ায়। রামলাল সেই মতিকে এই মতিতে পরিবর্তিত দেখে সোহাগে মূর্ছা যায়, আর মতি তাকে সর্বাংশে নিজের কুক্ষিগত করে ভেড়া বানায়। রামলাল টেরই পায় না কখন তার পূর্বের সংসার শূন্য হয়ে গিয়ে এই সংসারই সর্বে সর্বা হয়ে উঠেছে। এই সংসারে তার 4টে ছেলে মেয়ে, এখন তারাই সব। ওই সংসারের বড় ছেলেটা এদের পরিচর্যা করতে করতে আর মার খেতে খেতে প্রাণান্ত হয়ে কবে যেন পালিয়ে গেছে। মেজোটা মরে বেঁচেছে, খাঁচায় আটকে আছে ছোট মেয়েটা। মতি তাকে উদয়স্ত নিজেও খাটায়, অন্য বাড়িতেও লাগিয়েছে। রাতটুকু শুধু ঘুমিয়ে কাদা। তারপর ভোর 5টা থেকেই যে ঘানিটা চলতে থাকে, সারা দিনে তার আর বিরাম নেই। একবেলা অন্যের বাড়িতে খায়, আর একবেলা 3খানি রুটি দেয় মতি। তার উপরে সামান্য ত্রুটি বিচ্যুতিতেই মারতে মারতে আধমরা করে ছাড়ে। এই করতে করতে একদিন সে বালিকা হলো, কিশোরী হলো, যৌবনও এসে গেল। তখন একটা ভিন গাঁয়ের হতচ্ছাড়া বয়স্ক লোকের কাছে 500 টাকা নগদ নিয়ে বিয়ে দিয়ে দিল। 500 টাকা নগদ দিয়ে যাকে বিয়ে করেছে তার উপর অপ্রতিহত ক্ষমতা তো থাকবেই তার স্বামীর। আসলে সুন্দর মেয়েটাকে দেখে সে লোভে পড়ে গিয়েছিল। সেই লোভ চরিতার্থ করতেই ঝোঁকের মাথায় অতগুলো টাকা খরচ করে বসেছে। তারপর ধার দেনায় তল। আগের পক্ষের বউ আছে ঘরে, এ নিয়ে প্রচণ্ড মারামারি চলে তার সঙ্গে। আর সব কিছুর জের এসে পড়ে যমুনার উপর। অতিষ্ঠ অবস্থা। লোভের আয়ুও তো বেশি দিন নয়। এখন 500 টাকার শোকে শাশুড়িকে উদ্দেশ্য করে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি তো আছেই, বউকে পিটিয়ে পিটিয়েও শোধ তোলে। রামলালের কষ্ট হতো, বলতো, নিয়ে আসি মেয়েটাকে। চোখ লাল করে তেড়ে দাঁড়িয়ে মতি বলতো, মারুক কাটুক খুনবি করে ফেলুক, সে আর আসবি নি এ বাড়িতে, আমি খেতে দিতে পারবো না। যন্ত্রণায় অসহ্য হয়ে যমুনা আরও 2বার পালিয়ে এসেছিল। এটা 3য়বার এবং শেষবার। রামলালের মনটা আজ বিধুর হয়ে উঠল। অনেক দিন বাদে অনেক পুরনো কথা মনে পড়ে গেল তার। মতি বাসন নিয়ে দুপদুপিয়ে ঘরে এসেই তারস্বরে বলল, এখনো চুপ করে বসে আছো? মায়াকে কি খিলাবে শুনি? হারামজাদি যে স্বামীর ঘর ছেইরে চইলে এলো, চুলের মুঠি ধরে বার করে দিতে পারছো না? অন্যমনস্ক রামলাল চমকে ফিরে তাকালো মতির দিকে। হঠাৎ ভয় ভুলে খিঁচিয়ে উঠল, তোকে কে খাওয়াচ্ছে শুনি? জনম ভর তো আমার ঘরেই আছিস। কি কি বললি তুই? আমাকে খাবার খোঁটা দিচ্ছিস? তেরচা হয়ে বেঁকে দাঁড়িয়ে হাতের বাসন ঝনঝন করে ফেলে
মতি এক রণরঙ্গিনীর মূর্তিতে চোখ পাকালো যে রামলাল তৎক্ষণাৎ হাওয়া। ঘরের ভিতর যমুনা কাঁপতে লাগলো থরথর করে। সে জানে এর পরের ব্যবস্থাটা কি। ভয় এবং দুঃখের স্তূপ মাথায় নিয়ে অপেক্ষা করতে লাগলো কখন এসে ডালকুত্তার মতো তাকে ছিঁড়ে খেয়ে হাওয়া হয়ে যাওয়া স্বামীর আক্রোশটা মেটায়। এই শহরটা একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্যাম্পাস। ঐতিহাসিক দিক থেকে এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি আছে। এখানে পড়াশুনো ছাড়াও আরও নানা বিষয়ে গবেষণা হয়। দেশ দেশান্তর থেকে লোক আসে। মাটি খুঁড়ে খুঁড়ে 12 মাস পুরাতত্ত্বের কাজ চলে। কাজেই পরিচারক পরিচারিকারও চাহিদা আছে। কিন্তু অভাগা যদ্যপি চায়, সাগর শুকোয়ে যায়। তাই যমুনাবতীর আর কাজ জুটছিল না। দিন 15 চেষ্টার পরে যে দুটো কাজ ঠিক করে এলো, তার মা সে দুটো বাড়িতেই শোনা গেল দুরাত্রিও কোনো লোক টেকে না। কিন্তু অন্যেরা টেকে না বলেই যে যমুনাও টিকবে না এমন তো কোনো কথা নেই। মতিয়া সুযোগ বুঝে দরদাম করে 3 মাসের মাইনে একসঙ্গে অ্যাডভান্স নিয়ে ঢুকিয়ে দিল মেয়েকে। এবং কাজে ঢুকেই মেয়ে টের পেল কেন লোক থাকে না। এক বাড়ির বুড়ো একাই থাকে, কিন্তু ভারী বদঅভ্যাস তার। ছলছুতো করে যেভাবেই হোক গায়ে হাত দেবেই দেবে। ইচ্ছে করে বিশ্রীভাবে বসবে, রাত্রে থাকতে বলবে। আর এক বাড়ির মহিলা, তিনিও একা থাকেন। এমন দুর্দান্ত সূচিবায়ু যে জল ঘাঁটতে ঘাঁটতে হাতে পায়ে হাজা ধরে গেছে। তাকে দিয়ে বালতি বালতি জল তোলাবে আর নিজে কুয়োতলায় বসে থেকে বলবে, গায়ে ঢাল। যতই ঢালে কিছুতেই আর তার গাত্র মার্জনা হয় না। এক ঘর 80 বার ঝাঁট দেওয়াবে, 80 বার মোছাবে, তবু বলবে হয়নি। ওই দেখ ওইখানটায় ময়লা রইল। বাসনগুলো যে কতবার মাজাবে, কতবার ধোয়াবে, তবু এখানে পরিশ্রম, কিন্তু ওখানে অসম্মান। ওরকম লোকের কাছে কাজ করা সত্যিই কঠিন। কিছু বলাও যায় না, সওয়াও যায় না। অসহ্য হয়ে মতিকে বলেছিল সে কথা। দেখা গেল বাবুটির এই স্বভাবের বিষয়ে মতি অনবহিত নয়। সে জানে, জানে বলে দ্বিগুণ মাইনেতে ঢুকিয়েছে তাকে। শুনে বলল, ওসব বাজে কথা। তুমি সাবধান থাকলে কারো বা সাধ্য নেই কিছু করে। আর শরীর কি তোর সোনা বাঁধানো যে একটু ছুলেই ফোসকা পড়বে? এরই মধ্যে কোথা থেকে ভদ্রমহিলার এক নাতনি এসে হাজির। শোনা গেল মেয়ের ঘরের নাতনি। মেয়েই ছিল মহিলার একমাত্র সন্তান। সে বেঁচে নেই। তারপর থেকেই এই সূচিবায়ু রোগে ধরেছে। নাতনি তার কাছেই মানুষ ছোটবেলা থেকে। কোথায় কোন বহু দূরের দেশে পড়তে গিয়েছিল, এই ফিরল। কিছুদিন থাকবে, তারপর চলে যাবে দিদিমাকে নিয়ে। সুন্দর ছিপছিপে চেহারা, ফর্সা রং, অনেক উঁচুতে চুল তুলে গোড়ায় একটা ক্লিপ এঁটে রেখে যখন ঘুরে বেড়ায় দারুণ দেখায়। যমুনা একেবারে মুগ্ধ। এখনো বিয়ে হয়নি দিদিমণির, হবে শিগগির। বড় নাকি সেই অনেক দূরের দেশেই আছে, এলেই বিয়ে হবে। সেই দিদিমণি এক সকালে হঠাৎ দিদিমার স্নান দেখে চেঁচিয়ে উঠল, ও কি, মেয়েটাকে দিয়ে তুমি কত জল তোলাচ্ছ? মেরে ফেলবে নাকি? আর তুমিও তো মরবে অত জলে স্নান করলে। দিদিমা গা ঘষতে ঘষতে বললেন,
তুই থাম। নাতনি বলল, থামবো মানে? এই যমুনা, ছেড়ে দাও বালতি, আর জল তুলতে হবে না। আমি গুনে দেখেছি, তুমি এর মধ্যেই 16 বালতি জল তুলেছ। ইস! যমুনা থমকালো, বড় বড় কালো চোখে তাকালো। দিদিমা হুমকি দিলেন, থামলে যে! যমুনা তাড়াতাড়ি আবার বালতি ফেলতে গিয়েছিল কুয়োতে। দিদিমণি বারান্দা থেকে নেমে এলো। না, আর ওকে ওভাবে তুমি জল তোলাবে না। ও কি যন্ত্র নাকি? এসো তো এদিকে। হাত ধরল। দিদিমা চেঁচালেন, সর সর সর, আমাকে ছুঁয়ে দিবি। এখানে কেন ঝামেলা পাকাচ্ছিস এসে? জল ঢাল যমুনা। না, কক্ষনো না। যমুনা কি যে করবে ভেবে পাচ্ছিল না। একসময় দেখল দিদিমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দিদি তাকে কখন যেন বারান্দায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, জেরা করছে। তুমি রোজই এরকম জল তোলো নাকি? সে নীরবে মাথা নাড়ল। আর তুলবে না, বুঝলে? ভয়ে ভয়ে যমুনা বলল, মাইঝি রাগ করবে। কেন রাগ করবে? করলেই বা তুমি শুনবে কেন? দিদিমার তো ওটা একটা অসুখ। কিন্তু? কোনো কিন্তু নেই। আমি তো এসে থেকেই দেখছি তোমাকে উনি পাগলের মতো খাটান। আমার রোজ চোখ টাটায়। লেখাপড়া জানো? না। কিচ্ছু না? ক খ গ ঘও জানো না? না। ও মা, স্কুলে পড়নি ছেলেবেলায়? না। কি কাণ্ড! ঠিক আছে, আমি তোমাকে পড়াবো রোজ, বুঝেছ? কিন্তু মাইজি? মাইজির কথা তোমাকে ভাবতে হবে না, সে আমি দেখব। আর কোথাও কাজ করো না তো? আবার সে মাথা নাড়ল। আরও করো? হ্যাঁ। এখানে এত কাজ করে আরও কাজ? কি কাজ? এক বাবুর খানা পাকায়, বর্তন মাজি, জল তুলি। আবার জল তোলো? ওরে বাবারে, বেঁচে আছো কেমন করে? সেই বাবুও ওরকম খাটায় নাকি? এই সহানুভূতির সুরে যমুনাবতীর চোখে করুণাও ঘনালো। বাবু তো বড্ড নষ্ট লোক দিদিমণি। মানে? কেবল কেমন করে, ইতস্তত করতে করতে বলল, গায়ে হাত লাগায়। আমার খুব অসুবিধে হয়। তবে যাও কেন? ওরকম পাজি লোকের কাজ করো কেন? যমুনা আবার চুপ। এক ধমক লাগালো, চুপ করে থেকো না, সব সময় সোজাসুজি কথা বলবে। যা বলছি জবাব দাও। কেন যাও? না গেলে আমার মা মারবে। তোমার মা মারবে? মেয়ের এত কষ্ট আর মা মারবে? কেমন মা তোমার? মাকে এ কথা বলেছ? মা সব জানে। আমার দিদিমার কথাও জানে? হ্যাঁ। তবু এখানে কাজে পাঠায়? আচ্ছা মা তো। মাইনে যে ডবল, আবার অ্যাডভান্স বিল ইয়েছে। টাকা দিয়ে কি করো? মা লিয়ে লাই সব। বাহ, বেশ কথা। যাকগে, শোনো, এখানকার কাজ তোমার এখন অর্ধেক হয়ে যাবে। তুমি পড়বে আমার কাছে, কাজ করেও অনেক সময় বাঁচবে তোমার। আর সেই বাবু যদি গায়ে হাত লাগাতে আসে, তক্ষুনি প্রতিবাদ করবে, বুঝেছ? প্রতিবাদ? প্রতিবাদ না, প্রতিবাদ। প্রতিবাদ কাকে বলে জানো না? অপমান করলে সেটা সহ্য না করার নাম প্রতিবাদ। কেমন করে প্রতিবাদ করব? যমুনার গলায় ভয়ার্ত আগ্রহ। এমন মারাত্মক পরামর্শ তো আর কেউ দেয়নি তাকে। দিদি বলল,
ওই লোকটাকে তো একটা চড় মারাই উচিত। তাই বলে সত্যিই যেন আবার একটা চড় মেরে বসো না। বলতে বলতে হাসল। যমুনাও হাসল। হাসি তার মুখে কোশমিন কালেও কেউ দেখেনি। বাড়ি ফিরে সেদিন তার খুব ভালো লাগলো। আধপেটা খেয়েও খুশি ধরল না। 5-6 দিন বাদে সে কিন্তু সত্যি সাহস করে একটা প্রতিবাদ করে বসল। স্পষ্ট ভাষায় বলল, এরকম করলে বাবুজি আমি আর কাম করতে আসবনি। কি রকম করলে? কি বলছিস তুই? বাবু আকাশ থেকে পড়ল। কেন আপনি অমন গায়ের উপর পড়ে গেলেন? কেন তুই কাপড় খুলে গেল? ও তো ইচ্ছে করে। যার মুখে সাতচরে একটা রা বেরোয় না, দিন রাত্র যে চুপ করে ভূতের মতো খাটে আর মায়ের ভয়ে জুজু হয়ে থাকে, তার নিচু অথচ দৃঢ় গলার এই আওয়াজে লোকটা স্তম্ভিত হয়ে গেল। সামান্য হকচকিয়ে গেলেও গর্জন করে বলল, ইচ্ছে করে মানে? তুই দেখলি না আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম? পাজি মেয়ে, তলায় তলায় তোমার এত বদমায়েশি! দেখে মনে হয় যেন ভাজা মাছটি উল্টে খেতেও জানো না। আমাকে বদনাম দেয়া? যত বড় মুখ নয় তত বড় কথা। ফের যদি এই ধরনের কোনো কথা আর বলবি, মেরে হাড় গুঁড়ো করে ফেলবো। দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। এমন তেড়ে ফুঁড়ে কথা বলতে দেখে যমুনার মনে হয়েছিল এই বুঝি মারে। আবার পুরনো ভয় তাকে আচ্ছন্ন করে আনছিল। কিন্তু বাবু বেরিয়ে গেল চট করে, আর সঙ্গে সঙ্গে যমুনার মনে হলো লোকটা ভয় পেয়েছে। কিন্তু বাবু না মারুক, 2 বাড়ির কাজ করে ফিরে গিয়ে মার কাছে মার খেলো খুব। বাবু এসে কি বলেছে কে জানে, নাকি আরও কিছু টাকা হাতে গুজে দিয়েছে মেরে ধরে কাজে পাঠাবার জন্য। সারা রাত শরীরের যন্ত্রণায় সে ছটফট করল, একটুও ঘুমুতে পারল না। পরের দিন কাজে গেলে দিদিমণি তার ঝিমুনো ঝিমুনো ভাব দেখে বলল, তোর কি হয়েছে রে? কেমন দেখাচ্ছে, শরীর খারাপ? যমুনা বলল, হ্যাঁ, গায়ে খুব ব্যথা। আমি ওষুধ দিচ্ছি। সর্দি হয়েছে? না। জ্বর হয়নি তো? কপালে ঠান্ডা হাত রাখল, তারপরেই বলল, জ্বরই তো হয়েছে, গা যে বেশ গরম। তখন কেঁদে ফেলল যমুনা। ফুপিয়ে ফুপিয়ে সব দুঃখ উজাড় করে দিল। শুনে দিদিমণি চুপ করে রইল অনেকক্ষণ। গম্ভীর হয়ে বলল, তোর বয়স কত? সবাই বলে 18-20। তবে তো তুই সাবালিকা। তোকে 2টো কাজ করতে হবে। একটা হলো আর কখনো ওই ভদ্রলোকের কাছে কাজে যাবি না। আর তোর মা সেজন্য জোর করলে বাড়ি থেকে বেরিয়ে আসবি। বাড়ি থেকে বেরিয়ে আসব? কোথায় যাব? কথা শুনে যমুনা হতবাক। বাড়ি ছাড়া তার কি অন্য আশ্রয় আছে নাকি? আর আছে স্বামীর বাড়ি, সেই নরক এই নরকের চেয়েও জঘন্য। কোথায় আবার যাবি, যেদিকে 2 চোখ চাই? দিদিমণির সহজ জবাব। তারপরেই বলে, অবশ্য এখন তোকে সেই নিরুদ্দেশ যাত্রায় যেতে হবে না। আমি যতদিন আছি আমার কাছেই থাকবি। তোর খাওয়া পড়া থাকা সব ভার আমার। তুমি চলে গেলে তারপর? যমুনার বড় বড় চোখে আবার ভয়। তারপরের কথা তারপর, অত ভবিষ্যৎ তোকে ভাবতে হবে না। তোর মা যখন তোকে এভাবে ব্যবহার করতে শুরু করেছে, ফল খুব খারাপ হবে। হঠাৎ রেগে গিয়ে বলল, তুই মানুষ না গরু? আত্মসম্মান বোধ নেই? ওই জন্যই তো সকলের লেখাপড়া শেখা উচিত। বস, পড়তে বস। এখন তো তোর অনেক সময় হাতে থাকবে। আয়, তোকে গল্পের বই পড়ে শোনায়।
দিদিমণির অক্লান্ত চেষ্টায় বেশ ভালোই লেখাপড়া শেখে যমুনা। বুদ্ধি আছে, ধরতে পারে তাড়াতাড়ি, আত্মসম্মান বোধও হয়েছে বইকি। মায়ের হাজার শাস্তিবিধানেও সে আর ওই বাবুর কাছে কাজে যায়নি। সত্যি বেরিয়ে এসেছে বাড়ি থেকে, দিদিমণির কাছেই থাকে। দিদিমণি তাকে শাড়ি দিয়েছে, ব্লাউজ দিয়েছে, চটি কিনে দিয়েছে, বলেছে এত সুন্দর তুই, অত বিশ্রীভাবে থাকিস কেন, সব সময় সেজে গুজে থাকবি, সব সময় আমার সঙ্গে সব জায়গায় যাবি। 18-20 বছর বয়সের যমুনার এতকালের নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত জীবনের উপর দিয়ে সহসা বসন্তের হাওয়া বইতে থাকে। কিন্তু এরই মধ্যে আবার দুর্যোগ ঘনিয়ে এলো। দিদিমার শরীর খারাপ, চিকিৎসার জন্য তাকে কলকাতা নিয়ে যেতে হবে। খাবার টেবিলে বসে দিদিমণি বলল, আসলে আমার দিদিমার মাথাটাই একটু খারাপ হয়েছে। আমার মা মারা গেলেন, আমি বিদেশে ছিলাম, সবটা মিলিয়ে এমন একটা মানসিক বিপর্যয় ঘটল যে একেবারে অন্যরকম হয়ে গেছেন। দিদির যত্নে, আদরে, সহানুভূতিতে, সাহায্যে এই 4-5 মাসের মধ্যেই যমুনা অন্য মানুষ। শ্যামলা রং স্বাস্থ্যের আভায় ঝকঝক করছে, চোখের দৃষ্টিতে আর ভীত অসহায় ভাব নেই। ভালো কাপড় জামা শোভিত দেহে লাবণ্যের জোয়ার, নম্রতায়, ভদ্রতায়, বিনয়ে, কর্মক্ষমতায় সব সময়েই সে সকলের প্রিয়। অনেক বন্ধুবান্ধব আসে দিদিমণির কাছে, অনেকেই তাকে এ বাড়ির আত্মীয় বলে ভুল করে। আর দিদিমণি তো সময়েই আমার পুষ্যিটা কই রে? এক মেম সাহেব এসে আছে কতদিন হলো, সে নাকি এখানে ভারতীয় সঙ্গীত বিষয়ে গবেষণা করতে এসেছে। সে তো একেবারে তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ, বলে এই রং আর এই ফিগারের জন্য আমাকে যা করতে বলো আমি তাই করতেই রাজি। সুখের সেই ভরা জোয়ারে হঠাৎ দিদিমণির কলকাতা যাবার সংবাদ তার পক্ষে বজ্রপতনের সামিল। আবার সে অস্থির হলো, ভেবে পেল না এখন কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে। দিদিমণি বলল, ভাবিস না, এই মেম সাহেব যতদিন আছে তুই তার কাছেই থাক, আমি বলে যাচ্ছি। আর বাড়ির চাবি রাখ, আউট হাউসে থাকবি, বাড়িটা দেখবি, আমি তার জন্য মাইনে দেব, অন্য কোথাও কাজ করলে এখানে থেকেই করতে পারবি। চলে গেল দিদি, কিন্তু বন্দোবস্ত ঠিক করে দিয়ে গেল। যমুনার চোখ ফুলে গেল কেঁদে কেঁদে। ভালোবাসার স্বাদ বড় ভীষণ, একবার পেলে আর তো ভোলা যায় না। দিদি তাকে একেবারে কাঙাল করে চলে গেল। এই মেম সাহেব অনেক সান্ত্বনা দিল, ইংরেজি বাংলা মিশিয়ে বলল, দিদি নাই, আমি আছি, কোনো ভয় নাই তোমার। কিন্তু সে আর কদিন, 2 মাসের মধ্যে সেও চলে গেল। সঙ্গে সঙ্গে মতি এসে হাজির। মেয়ের হালচাল চেহারা দেখে এসেই আর আগের মতো ব্যবহার করতে সাহস পেল না। মিষ্টি কথায় তুষ্ট করে টাকা চাইল সে। যমুনা প্রমাদ গুনল। সে বুঝতে পারল একা বাড়িতে মা এবার প্রায়ই আসবে এবং টাকা করে তাকে পাগল করবে। কাজে বহাল করার সময়ে মা যে টাকা অ্যাডভান্স নিয়েছিল, তারপরে দিদিমণি আর কোনো টাকা মায়ের হাতে দেয়নি, তার নামে ব্যাংকে জমা রেখেছে। ইংরেজিতে নাম সই করতে শিখেছে যমুনা। কেমন করে জমা দিতে হয়, কেমন করে তুলতে হয়, তাও দিদিমণি শিখিয়ে দিয়ে গেছে। এই মেম সাহেবের কাছে থাকার মাইনেটাও জমা দিয়েছে ব্যাংকে। এখন বলা যায়
শুধু নিজের খাওয়ার টাকাটাই আছে হাতে। মা এবার শোধ নেবে তার, ভয়ে ভয়ে তাই থেকেই দিল। তারপর একটু বানিয়েই বলল, দিদি বলে গেছে তার অনুমতি ছাড়া কেউ যেন বাড়িতে না ঢোকে। মতি চোখ গরম করে বলল, তার মানে তুই আমাকে ঢুকতে বারণ করছিস? আমি তোর মা? যমুনা তাড়াতাড়ি বলল, না না, তা নয়, যার বাড়ি সে যা বলেছে আমি তাই বললাম। খুব বড় মানুষ হয়েছিস না? বলি এই কামে তোকে ঢুকাইলো কে? এই আমি তো। এখানে বাতচিত ছাড়ছিস? আমার যখন খুশি তখন বিয়ে আসবো। তাই জন্য ওই বিলাইতি মেয়েটা যদি তোকে তাড়িয়ে দেয় তো দেবে কেন? তোর কি মা বাপ নেই নাকি? ফুলকি ছুটোতে ছুটোতে সে চলে গেল। বিবর্ণ মুখে যমুনা গেটে তালা বন্ধ করে নিজের ঘরে এলো। আবার তার মাথায় চিন্তার বোঝা জট পাকাতে লাগলো, এবং চিন্তা যে অমূলক নয় সেটাও টের পেতে লাগলো প্রায় রোজ। মা তো আসেই, ভাই বোনেরাও আসে। মা নানা রকম কথা বলে টাকা চায়, অন্য কাজের খোঁজ দেয়। ভাই বোনেরা ফুল ছেড়ে ফল খায়, তছনছ করে চলে যায়। বড় ছেলেটা রিক্সা চালক হয়েছে, একেবারে গুন্ডা। সে বলছে তার এক বন্ধু, সেও রিক্সা চালায়, যমুনাকে নাকি ভীষণ পছন্দ হয়েছে, অস্থির হয়ে পড়েছে বিয়ে করবার জন্যে। সুতরাং বিয়ে তাকে করতেই হবে। আবার সেই ব্যবসা, আবার টাকা নিয়ে মেয়ে বেচা। আগে ছিল শুধুই মতিয়া, এখন ছেলেকে সঙ্গে পেয়ে একেবারে সোনায় সোহাগা। সেই বন্ধুটাও এক সন্ধ্যায় এসে হাজির। যমুনার একা থাকার সুযোগ নেবার চেষ্টা করছিল, পিছন দিক দিয়ে বেরিয়ে গিয়ে কোনো মতে বেঁচেছে। এই রকম যখন অবস্থা, তখন হঠাৎ রাত্রিরের ট্রেনে দিদির চিঠি নিয়ে এক অতিথি এসে হাজির। মাথায় বড় বড় সোনা রঙের চুল, নীল রঙের চোখ, দেবতার মতো চেহারা, পাজামা পাঞ্জাবি পরা এক ছোকরা সাহেব, হাতে সেতার। চিঠিটা এগিয়ে দিয়ে পরিষ্কার বাংলায় বলল, মিস দত্ত এই চিঠি দিয়েছে, আমি কদিন এখানে থাকব। তুমি যমুনাবতী তো? যমুনা যেন অকুলে কুল দেখল, বলল, আগে হ্যাঁ। আমি থাকলে তোমার কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধে কেন হবে? গালে টোল ফেলে সলজ্জ ভঙ্গিতে সে মিষ্টি করে হাসল, বলল, আমার বরং খুব ভালো হলো। যে ভালো হলো তা আর কি করে বোঝাবে সাহেবকে? সাহেব বলল, থ্যাংক ইউ। আমি কোন ঘরে থাকবো বলে দাও। বড় বড় অক্ষরে সব আদেশ নির্দেশ দিয়ে দিদিমণি চিঠি লিখেছে। সেই মতোই সাহেবকে যে ঘরে মেম সাহেব ছিল সেই ঘরটা দেখিয়ে দিল। বলল, এটা আপনার শোবার ঘর, খাবার ঘর, বসবার ঘরগুলো আপনি ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ। কাঁধের ঝোলা নামালো সে। তারপর যতক্ষণে হাত মুখ ধুলো, গরম চা করে নিয়ে এলো যমুনা। তার নিজের জন্য এনে রাখা ডিম দুটো দিয়ে মস্ত অমলেট ভেজে দিল। নিজের জন্য তৈরি হাত রুটি কটাও গরম করে দিল, আবার স্যালাডও করে দিল সঙ্গে। সাহেব মহা খুশি। থ্যাংক ইউ শুনতে শুনতে কান ঝালাপালা। তারপর সে সেতার বাজাতে বসল। সেই রাত্রে নিশ্চিন্ত মনে যমুনা ঘুমোতে পারল। একজন জলজ্যান্ত সাহেব যখন এসে পড়েছে, তখন অন্তত মা আর ভাইয়ের হাত থেকে কদিনের জন্য রেহাই পাবে। সাহেবদের খুব ভয় পায় ওরা, সাহেবদের কাছে বন্দুক থাকে। তা হলো,
পরের দিন সাহেবকে বাগানে ঘুরতে দেখে গেট থেকে ফিরে গেল মা। ভাই আর এগুলো না। যমুনা ভগবানের কাছে কৃতজ্ঞ হয়ে প্রাণ ঢেলে সেবা করতে লাগলো সাহেবের। মনে হতে লাগলো সেবা যত্ন দিয়ে যদি বা বেশি দিন ধরে রাখা যায়। সেদিন বৃষ্টি নেমেছিল খুব। বেশি ভারতীয় সেজে সাহেব ভিজল অনেকক্ষণ। বলল, জানো যমুনা, এ দেশ আমার খুব ভালো লাগে। আমি এ দেশীয় হয়ে যেতে চাই। এ দেশের জলবায়ু আমাকে দারুণ স্যুট করে। যমুনা সামান্য আপত্তি তুলেছিল এই বৃষ্টি ভেজা নিয়ে, তাইতেই এই উক্তি। কিন্তু সত্যি সত্যি যে দারুণ স্যুট করে না তার প্রমাণ পাওয়া গেল রাত্রিরে। চাপাচুপি দিয়ে শুলো সে। বললে, কিচ্ছু খাবো না। পরের দিন জ্বরে বেহুঁশ। যমুনা একেবারে দিশেহারা। দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলো, ইঞ্জেকশন নিয়ে এলো। এক হাতকে 10 হাত করে এই ওষুধ খাওয়াচ্ছে, পথ্য খাওয়াচ্ছে, মাথা ধুয়ে দিচ্ছে, গা মুছে দিচ্ছে। সারা রাত সারা দিন মাথার কাছে দাঁড়িয়ে আছে অত্যন্ত্র গ্রহরীর মতো। সাহেব যতবার লাল লাল চোখে তাকায় ততবার ঝুঁকে পড়ে মুখের কাছে, কিছু চাই, জল দেব? হাত বুলিয়ে দেয় মাথায়। সাহেব হাত বাড়িয়ে হাত ধরে, বলে, থ্যাংক ইউ। না খেয়ে না ঘুমিয়ে কোথা দিয়ে কেটে গেল 15টা দিন। তারপর সাহেবের জ্বর ছাড়ল। বালিশে ঠেসান দিয়ে উঠে বসতে পারল সে। তাকিয়ে থেকে যমুনার জল এসে গেল চোখে। পেয়ারা বাগানে বসে অনেকক্ষণ কাঁদল। কেন কাঁদল বুঝল না। ঘরে এসে ওষুধ খাওয়ালো, পায়ে মোজা পরিয়ে দিল। ডাক্তার বলেছে একটুও যেন ঠান্ডা না লাগে। পায়ে মোজা পরাতে গেলে সাহেব স্বনির্বন্ধ হয়ে বাধা দিয়েছিল। বলেছিল এখন নিজে নিজে এইটুকু করার মতো সুস্থ সে আছে। যমুনা কানে তোলেনি সে কথা। সে যা করছিল যেন নিজের অধিকার বলেই করছিল, এমনই তার ভাব। এ কয়দিন ওতপ্রোতভাবে মানুষটিকে রক্ষণাবেক্ষণ করে। আহার ভুলে, নিদ্রা ভুলে, জগতের সব কিছু ভুলে থেকে শুধু ভালো করে তোলার চেষ্টায় প্রাণপণ যুদ্ধ করতে করতেই এই অধিকার অর্জন করেছে সে। পথ্য নিয়ে এলো তারপর। সাহেব বলল, যমুনা, আমাকে এবার কলকাতা যেতে হবে। চমকে গেল যমুনা। হাত থেকে মাংসের স্টু ছলকে পড়ল মাটিতে। অস্ফুটে বলল, আগে ভালো হয়ে উঠুন। ভালো হবার জন্যই যেতে হবে। আমার বুকে ঠান্ডা বসেছে। এই জ্বর ছাড়াটা ঠিক ছাড়া নয়, রিল্যাপস করার সম্ভাবনা আছে খুব। ওখানে গিয়ে বড় ডাক্তার দেখানো দরকার। এখানকার ডাক্তার তাই বলেছেন। ডাক্তার তাই বলেছেন? ভয় পেও না। সাহেব হাসল। কালই যাব। এখানকার আপিসে খবর পাঠিয়েছি, টিকিট বুক করে রাখবে। কালই? গলা চিরে শব্দ বেরুলো। যমুনা জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সাহেব কিছুক্ষণ তাকিয়ে দেখল তাকে। অসুস্থ অবস্থার মতো হাত বাড়িয়ে আবার হাত ধরল। তুমি আমাকে যা করেছ সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার জন্যই আমি বেঁচে গেছি। সাহেবের হাতের মুঠোয় যমুনার হাত থরথর করে কাঁপল। দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, সেসব যমুনার নখদর্পণে। সে আর দুঃখ, দুঃখ আর সে, দুটো কিছু আলাদা বস্তু নয়। কিন্তু সাহেব চলে যাবে
এই সংবাদ তার হৃদয়কে যেভাবে মথিত করল, সেই তীব্র বেদনার সঙ্গে সে সারা জীবনের সব দুঃখ একত্র করেও কোনো মিল পেল না। গাঢ় গলায় সাহেব বলল, তুমি দেখতে যত সুন্দর, তোমার মন তত সুন্দর। ভারতবর্ষের মেয়ে ছাড়া আর কে এমন করে তার অতিথিকে প্রাণ দিয়ে সেবা করতে পারে? চোখ বুজল, বোধহয় ক্লান্ত হয়েছে। ঢোক গিলে যমুনা বলল, আপনি খেয়ে নিন। কোলের উপর ন্যাপকিন পেতে দিল, খাবার এগিয়ে দিল। খাবার মুখে তুলতে তুলতে সাহেব আবার প্রার্থনার ভঙ্গিতে বলল, তুমি আমার সঙ্গে যাবে তো? আমি আপনার সঙ্গে? যমুনা হতবাক। বলো, কি চাও তুমি আমার কাছে? তুমি যা বলবে আমি তাই করব। সাহেব বিনিময়ে তাকে পয়সার লোভ দেখাচ্ছে। বুক ভেঙে গেল। স্থির হয়ে থেকে বলল, আমি টাকার লোভে কিছু করিনি। সাহেব পায়ের তলার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার কথা কানে গেল কিনা বোঝা গেল না। নিজের কথার জের টেনে আবার বলল, সুস্থ হয়ে আমি প্রথমে দিল্লি যাব, সেখানেই আমি কাজ করি। যদি তুমি দেশ ছাড়তে না চাও, সেখানকার কাজেই স্থায়ী হবার চেষ্টা করব। যদি... যমুনা বলল, এসব কি বলছেন? খেয়ে নিন। সাহেব চোখ ফেরালো। তোমার অমত নেই তো? এবার দৃঢ় হয়ে যমুনা বলল, অনর্থক ভাবছেন। কলকাতা গেলে অনেক শিক্ষিত নার্স পাবেন। তারা আপনাকে আমার চেয়ে অনেক বেশি। নার্স দিয়ে আমার কি হবে? সাহেব অসহিষ্ণু ভঙ্গিতে মাথা নেড়ে বাধা দিল, আমি তো তোমাকে চাই, তোমাকে। আমাকে? আমি হিন্দু বিয়ে করব। অনুষ্ঠান আমার খুব ভালো লাগে ডার্লিং। তুমি আমাকে হতাশ করো না। হয়তো তোমার জন্যই এতদিন আমি অবিবাহিত ছিলাম। মাই প্রেশাস, আই লাভ ইউ লাইক এনিথিং। যমুনা স্তম্ভিত। তার কালো চোখের তারা সাহেবের নীল চোখের গভীরে অবগাহন করে নির্নিমেষ হয়ে রইল। যমুনাবতী গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য। ধন্যবাদ। কোনো মিল পেল